Hello my dear students, welcome back to our Arunavasir bio class family. তোমাদের জন্য আজকে আমরা ক্লাস 11 এ তোমরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ো অর্থাৎ যারা সিবিএসসি বোর্ডে পড়ো আর আইএসসি বোর্ডে পড়ো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ ভার্সনটায় পড়ো, আজকে তাদের জন্য আমরা একটা স্পেশাল ক্লাস ডিসকাস করব যেটা হচ্ছে বায়োমলিকুলস বলে। দেখো এই বায়োমলিকুলস এই চ্যাপ্টারটা কিন্তু তোমার একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটার সঙ্গে অন্য চ্যাপ্টারেরও একটা লিঙ্ক করা আছে। যেমন তুমি ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গেলে দেখবে ওখানে ডিফারেন্ট এনজাইমের হেল্প লাগে। সেই এনজাইম জিনিসটা কি, এনজাইম কেমনভাবে তার অ্যাকশান করে, অল অফ দিস থিংস উই আর ডিসকাস ইন দ্যাট পার্টিকুলার চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য বায়োমলিকুলস। এই বায়োমলিকুলসের মধ্যে আমরা ডিসকাস করব মাইক্রোমলিকুলস আর ম্যাক্রোমলিকুলসের কথা। মাইক্রোমলিকুলসের মধ্যে যেগুলো আসে তোমার কার্বোহাইড্রেটের মধ্যে মোনোস্যাকারাইডস, আসে তোমার সেই গ্লিসারাইডস অর ফ্যাটি অ্যাসিডসগুলো, এছাড়া অ্যামাইনো অ্যাসিডস, নিউক্লিওটাইডস, এগুলো সবই তোমার মোনোমার অর্থাৎ মাইক্রোমলিকুলস। এছাড়া এই সাবস্টেন্সগুলো অর্থাৎ গ্লুকোজগুলোই একসঙ্গে পলিমারাইজেশন করে তৈরি করে তারা ম্যাক্রোমলিকুলস, লাইক পলিস্যাকারাইড, লাইক প্রোটিন, লাইক লিপিডস, লাইক নিউক্লিক অ্যাসিড। ওগুলো হচ্ছে বায়োম্যাক্রোমলিকুলস। তার আগে আমরা চলো একটু বায়োমলিকুলস সম্বন্ধে একটু তোমাদের জানাই, একটু ইন্ট্রোডাকশন লেভেল থেকে তোমাদের জানাতে থাকি এই চ্যাপ্টারটার মধ্যে কি কি আছে। চলো একটুখানি ফার্স্ট আমরা দেখি বায়োমলিকুলস বলতে ব্যাপারটা আমরা কি বুঝি। বায়োমলিকুলস মিনস কেমিক্যালস অর মলিকুলস প্রেজেন্ট ইন দ্য লিভিং থিংস অর লিভিং অর্গানিজম। মানে একটা লিভিং অর্গানিজমের মধ্যে what different types of molecules are present, all of these things are called the biomolecules because it is present in the living things. You know that in the biomolecules, in the living things, their number is so huge. So if you are calculate, so the total number of the biomolecules present inside the cell, it is called the cellular pool. So that is a sum up. আমরা যখন একটা সেলের মধ্যে দেখি, সেলের মধ্যে তো ডিফারেন্ট টাইপ অফ মলিকুলস প্রেজেন্ট আছে, তাদের একসঙ্গে আমরা কি বলবো, আমরা বলবো দ্যাট ইজ দ্য সেলুলার পুল। কিন্তু যখন আমরা বায়োমলিকুলসগুলোর কথা বলি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টস দ্যাট ইজ প্রেজেন্ট জেনারেলি ইন অল দ্য বায়োমলিকুলস, দ্যাট ইজ দ্য কার্বন। সো এই কার্বনটাকে নিয়ে কিন্তু আমাদের বায়োমলিকুলসের তৈরি হয়েছে বলা যেতেই পারে। কিন্তু কার্বন একা নেই, এর সঙ্গে অক্সিজেন আছে, এর সঙ্গে হাইড্রোজেন আছে, এর সঙ্গে নাইট্রোজেন আছে। এরা ডিফারেন্ট ফরম্যাটে কম্বাইন করে তৈরি করেছে এই যে বায়োমলিকুলসের জগৎ। এবার চলো আমরা যদি দেখি আমাদের নন লিভিং আর লিভিং স্টেট, মানে এটা নন লিভিং থিংসের মধ্যে আর লিভিং থিংসের মধ্যে তুমি যদি কম্পেয়ার করো, দেখবে হাইড্রোজেন কোথায় বেশি আছে, লিভিং ম্যাটারের মধ্যে। কার্বন তো দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম 18.5, যেখানে নন লিভিং থিংসের মধ্যে অনলি 0.03। অন দ্য আদার হ্যান্ড অক্সিজেন দেখো 46.6%, সেখানে লিভিং থিংসের মধ্যে 65%। নাইট্রোজেন কিন্তু নন লিভিং থিংসে জেনারেলি থাকে না, লিভিং থিংসে সেটা 3.3 আছে। দেখো এই হচ্ছে ডিফারেন্ট থিংসগুলোর মধ্যে। তুমি দেখো ম্যাগনেশিয়াম সেটা আছে আলটিমেটলি নন লিভিং থিংসে 2.1 আর লিভিং ম্যাটারের মধ্যে 0.1। কিন্তু সিলিকন এই সাবস্টেন্সটা আবার নন লিভিং থিংসের মধ্যে আছে দেখো 27.7, কিন্তু লিভিং থিংসের মধ্যে সিলিকন পার্সেন্টেজ ভেরি লেস। এই ইনফরমেশনটা একটু মাথায় রেখো, অন্তত সিলিকনের কথা, অন্তত কার্বনের কথা, তাহলে তোমার বেসিক আইডিয়াটা পেতে খুব সুবিধা হবে। চলো এরপরে আসি আমরা, তাহলে বায়োমলিকুলস ইট ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য সেল। এবার এই বায়োমলিকুলসগুলো তাদের নেচারটা কেমন, অর্গ্যানিক না ইনঅর্গ্যানিক, এর ওপর বেস করে উই আর ক্লাসিফাই দ্য বায়োমলিকুলস ইন্টু দ্য টু ক্যাটাগরিজ। ওয়ান ইজ দ্য ইনঅর্গ্যানিক, অ্যানাদার ওয়ান ইজ দ্য অর্গ্যানিক এলিমেন্টস, অর্গ্যানিক মলিকুলস। ইনঅর্গ্যানিক্সের মধ্যে কে কে আছে, আছে মিনারেলসগুলো আছে, আছে ডিফারেন্ট গ্যাসগুলো আছে, আছে ডিফারেন্ট ওয়াটার মলিকুলসগুলো। এরা প্রত্যেকটাই কিন্তু একটা সেলের লিভিং স্টেটকে বজায় রাখবার জন্য ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাট অন দ্য আদার হ্যান্ড
অর্গানিক মলিকুলস যেটা আমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়বার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেইগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিডস, অ্যামাইনো অ্যাসিডস, proteins, enzyme, nucleotides, nucleic acids, vitamins. All of these things are called the organic biomolecules. তাদের নেচারটার উপর তাহলে আমরা ডিভাইড করে আমরা তাহলে এদেরকে দুটো ভাবে ক্লাসিফাই করে দিতে পারলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা, রাইট? যদি কোনো ডাউটস থাকে লাইভ চ্যাটে লিখতে পারো। এরপর চলে আসি আমরা এই যে বায়োমলিকুলসগুলোর মধ্যে তার সাইজের ওপর ডিপেন্ড করে নাও উই আর ক্লাসিফাই দ্য বায়োমলিকুলস ইন্টু দ্য টু ক্যাটাগরিজ। ওয়ান ইজ দ্য মাইক্রোমলিকুলস, অ্যানাদার ওয়ান ইজ দ্য ম্যাক্রোমলিকুলস। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা ভেরি ইম্পর্টেন্ট এবং তোমার কোশ্চেন আসার জন্য ইম্পর্টেন্ট। আর এই চ্যাপ্টারটার জন্যে অন্তত তোমাকে আমি অ্যাডভাইস করব, আমি তোমাকে যে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের যে বুকলেট দিয়েছি সেই বুকলেটে বায়োমলিকুলসটা যা আছে অনলি সেইটুকু পড়বে, আর অন্য কোথাও থেকে পড়তে যাবে না, অন্তত এই চ্যাপ্টারটার জন্য। বুঝে গেছে ব্যাপারটা? মাথায় রাখবে কিন্তু জিনিসটা। তাহলে মাইক্রোমলিকুলস মানে কি? মাইক্রোমলিকুলসের মানে আমরা বলছি ইট ইজ ভেরি স্মল সাইজ, আর এদের লো মলিকুলার ওয়েট আছে। লো মলিকুলার ওয়েট মানে কত? সেটা প্রায় 18 to 800 ডালটনসের মধ্যে। আর তুমি যদি অ্যাসিডের সলিউবিলিটি দেখাও, অ্যাসিড সলিউবল পুলের মধ্যে তুমি পাবে এই মাইক্রো এলিমেন্টসগুলোকে। তাহলে এইটা হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স তাদের, স্মল সাইজ, লো মলিকুলার ওয়েট অ্যান্ড ফাউন্ড ইন দ্য অ্যাসিড সলিউবল পুল। তাহলে এই মাইক্রো মলিকুলসের মধ্যে কারা কারা আসছে? আসছে কিছু মিনারেলস, আসছে কিছু গ্যাসেস, water, sugar like monosaccharides, amino acids and the nucleotides. On the other hand, আমরা এবার চলে আসো দেখাই তোমাকে ম্যাক্রোমলিকুলসের কথা। ম্যাক্রোমলিকুলস মানে সাইজটা কি হবে? সাইজটা হবে লার্জ সাইজ। মলিকুলার ওয়েট কি হবে? কম্পারেটিভলি হাই মলিকুলার ওয়েট, অ্যাবভ 10,000 ডালটন। ইনফরমেশনটা মাথায় রাখতে হবে। এর সঙ্গে ফাউন্ড ইন দ্য অ্যাসিড ইনসলিউবল পুল, এটা কোথায় ছিল? ফাউন্ড ইন দ্য অ্যাসিড সলিউবল পুল। এক্সাম্পলের মধ্যে কে কে আসছে? কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইডসগুলো, এছাড়া আসবে তোমার লিপিডস, এছাড়া আসবে প্রোটিন, এছাড়া আসবে তোমার নিউক্লিক অ্যাসিড। অল অফ দিস থিংস আর দ্য বায়োম্যাক্রোমলিকুলস। তোমার বোর্ড লেভেলের জন্য একটা very important question, write the difference between the biomicromolecules and the biomacromolecules. That is the most important difference in your class 11 syllabus. এই কোশ্চেনটা আমি আমার অ্যাসাইনমেন্ট যেটা তোমার নোটসের পেছনে দিয়েছি তার মধ্যেও তুমি পেয়ে যাবে। বোঝা গেল তো ব্যাপারটা? এবার চলে আসি আমরা the major complex biomolecules of the cell. দেখো বায়োমলিকুলস আমাদের একটা সেলের মধ্যে মেনলি কি কি প্রেজেন্ট আছে? আছে তোমার প্রোটিন, আছে তোমার ডিএনএ, আছে তোমার আরএনএ, আছে তোমার পলিস্যাকারাইডস, আছে তোমার লিপিডস। কিন্তু এটা যদি মেন বায়োমলিকুলস হয়, এই প্রোটিন মেন কোনটা ইউনিট দিয়ে তৈরি? সো হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য প্রোটিন? দ্যাট টাইম উই আর কল্ড ইট ইজ দ্য অ্যামাইনো অ্যাসিডস। বাট আমরা ডিএনএর ক্ষেত্রে বলি, ডিএনএ তার ইউনিটটার নাম কি? দ্যাট ইজ দ্য ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডস। নাও দ্য পলিস্যাকারাইডস, যেমন গ্লাইকোজেনের কথা বলছি, যেমন স্টার্চের কথা বলছি, তাদের ইউনিটটার নাম হচ্ছে দ্যাট ইজ দ্য মোনোস্যাকারাইডস। লিপিডস, লিপিডসের ইউনিটটার নাম কি? দ্যাট ইজ দ্য ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দ্য গ্লিসারল। এবার একটা সেলুলার লেভেলে আমরা দেখলাম হোয়াট টাইপ অফ বায়োমলিকুলস আর প্রেজেন্ট, বাট এদের ফাংশনগুলো কি আছে সেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা যদি এই প্রোটিনের কথা বলি, প্রোটিনের ফাংশন, ইট ইজ দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল অফ দ্য সেল। মানে একটা বেসিক স্ট্রাকচার কি হবে সেলের অ্যান্ড ফাংশন কি হবে সেটা কিন্তু প্রোটিন ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এটা ছাড়াও হেরিডিটারি ইনফরমেশন
কে ক্যারি অন করতে ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, ডিএনএ টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। নাও উই আর ডিসকাস দ্য ফাংশন অফ দ্য আরএনএ। আরএনএ এর ফাংশন কি? আরএনএ এর মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন দ্যাট ইজ দ্য প্রোটিন সিনথেসিস। আমাদের সেলের মধ্যে না অটোমেটিক প্রোটিন সিনথেসিস হয়, প্রসেসটার নাম ট্রান্সলেশন। যেখানে কি হয় জানো, অ্যামাইনো অ্যাসিডসগুলো নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট করে তৈরি করে এই প্রোটিনের স্ট্রাকচার। এই যে আমি তোমায় বলছিলাম পলিস্যাকারাইডসের কথা, গ্লাইকোজেনের কথা, স্টার্চের কথা, এর যদি মেন ফাংশন দেখো সেলের মধ্যে স্টোরেজ ফর্ম অফ এনার্জি। আমাদের ফিউচারের জন্য আমাদের অ্যানিম্যাল সেলে গ্লাইকোজেন হিসাবে পলিস্যাকারাইড স্টোর থাকে, প্ল্যান্ট সেলের মধ্যে সেটা স্টার্চ ফর্মে স্টোর থাকে। এছাড়া আছে আমাদের লিপিডস। তুমি লিপিডসেরও ইম্পর্টেন্ট ফাংশন শুনলে অবাক হয়ে যাবে। কি ফাংশন জানো? স্টোরেজ ফর্ম অফ এনার্জি, এটা তো আছেই। মিট দ্য লং টার্ম অফ ডিপেন্ডস, বিকজ লিপিডস থেকেই আমরা ম্যাক্সিমাম এনার্জি পেতে পারি অ্যাজ এ পার গ্রাম হিসাবে তুমি জিনিসটাকে যদি অ্যানালাইসিস করো। এছাড়া একটা সেলের ডিফারেন্ট যে স্ট্রাকচারাল কম্পোনেন্টস, যেমন আমি তোমাকে বলি একটা অ্যানিম্যাল সেলের আউটার কভারিংয়ে কি আছে? আছে তোমার সেল মেমব্রেন। এই সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? দেখো সেই ফসফোলিপিডস দিয়ে তৈরি। সো ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার সেল অলসো। তাহলে এই হচ্ছে প্রোটিন, এই হচ্ছে ডিএনএ, এই হচ্ছে পলিস্যাকারাইডস অ্যান্ড এই হচ্ছে লিপিডস। দে টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ইউর সেল। মানে তোমাকে বাঁচে থাকবার জন্য এই প্রোটিন, এই ডিএনএ, এই পলিস্যাকারাইডস অ্যান্ড এই লিপিডস ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাই তো মাথায় রাখতে হবে ব্যাপারটা। নেক্সট চলে আসো। নেক্সট আমরা আসি, আমরা প্রথম যদি আমরা নিউক্লিওটাইডসকে বলি, নিউক্লিওটাইডস ইট ইজ এ ইউনিট অফ নিউক্লিক অ্যাসিড। আমাদের নিউক্লিক অ্যাসিড বলতে আমরা জানি কি ডিএনএ অ্যান্ড আরএনএ প্রেজেন্ট আছে। এই ডিএনএ এবং আরএনএ এইগুলো একটা স্পেশাল মোনোমার স্ট্রাকচারাল ইউনিটারি পলিমার। সেই ইউনিটটার নামই আমি বলছি নিউক্লিওটাইডস। এই নিউক্লিওটাইডসের মধ্যে স্ট্রাকচারালি তিনটে পার্ট আছে। দেখো, মেন আছে একটা পেন্টোজ সুগার, তার একটা সাইডে প্রেজেন্ট আছে ফসফেট গ্রুপ, তার আরেকটা সাইডে প্রেজেন্ট আছে নাইট্রোজেনিয়াস বেস। এবার একটা সাইড না বলে তোমাকে বলা উচিত যেহেতু এটা পেন্টোজ সুগার, দ্যাট মিনস দে হ্যাভ দ্য 5 কার্বন অ্যাটম ইন দেয়ার স্ট্রাকচার। তাহলে 1 নাম্বার কার্বনের সঙ্গে প্রেজেন্ট থাকে নাইট্রোজেন বেস অ্যান্ড 5 নাম্বার কার্বনের সঙ্গে ফসফেট গ্রুপ প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে নিউক্লিওটাইডস। ইট ইজ দ্য মোনোমার অফ দ্য নিউক্লিক অ্যাসিড। মাথায় রাখতে হবে আমাদেরকে। দেখো, আমরা যদি সুগারের কথা বলছিলাম, নিউক্লিওটাইডসের মধ্যে তো সুগার প্রেজেন্ট থাকে। আর আমাদের সেলের মধ্যে 2 টাইপ অফ নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আছে, আরএনএ আছে। ডিএনএর মধ্যে যে সুগারটা প্রেজেন্ট থাকে তার নাম দিয়েছি আমরা ডিঅক্সিরাইবোজ। কেন? ডিএনএ ফুল ফর্মই কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই কারণের জন্য দেখো সুগারটা কেন ডিঅক্সিরাইবোজ, পেন্টোজ সুগারের 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেনটা গেছে ডিলিট হয়ে, তাই এটাকে আমরা বললাম ডিঅক্সিরাইবোজ। আর আরএনএর ক্ষেত্রে যে সুগারটা প্রেজেন্ট থাকে দ্যাট ইজ দ্য রাইবোজ সুগার। ওখানে এইচ আর এইচ, দেখো ওইচ প্রেজেন্ট আছে। তাহলে সুগার বলতে আমরা 2টো পার্ট পেলাম, ডিএনএর মধ্যে ডিঅক্সিরাইবোজ আর আরএনএর মধ্যে রাইবোজ সুগার। এই যে নাইট্রোজেন বেস, যেটা তোমার এই সুগারের 1 নাম্বার কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে টু ফর্ম দ্য নিউক্লিওটাইডস, এই নাইট্রোজেন বেসগুলো মেনলি 2 টাইপসের হয়, পিউরিন অ্যান্ড পিরিমিডিনস। পিউরিনের মধ্যে হয় অ্যাডিনাইন আর গুয়ানাইন। আমরা সেটাকে শর্টে কেমনভাবে লিখব? ক্যাপিটাল এ ক্যাপিটাল জি। পিরিমিডিনস সেটাকে আমরা কেমনভাবে লিখব? তার আন্ডারে 2টো পার্টস থাকে, 2টো টাইপস থাকে বলতে পারি, দ্যাট ইজ দ্য সাইটোসিন অ্যান্ড থাইমিন ইন দ্য কেস অফ দ্য ডিএনএ। ডিএনএর মধ্যে 2টো নাইট্রোজেন বেস প্রেজেন্ট থাকে অ্যাজ এ পিরিমিডিন। কিন্তু তুমি যদি আরএনএর ক্ষেত্রে দেখো, আরএনএর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে সাইটোসিন অ্যান্ড ইউরাসিল, সেখানে কিন্তু আরএনএতে থাইমিন প্রেজেন্ট থাকে না।
এই হচ্ছে আমাদের নিউক্লিওটাইডস আর তার স্ট্রাকচারাল এলিমেন্টসগুলোকে নিয়ে আমি বললাম নিউক্লিওটাইডসের ফরমেশনের স্ট্রাকচার। যেমন দেখো এইভাবে স্ট্রাকচারগুলো ফরমেশন হয়, কিন্তু এই ছবিগুলো তোমার লাগবে না, এটা তোমার হায়ার ক্লাসে মাথায় রাখতে হবে। শুধু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বলছি। দেখো যা সুগারের সঙ্গে 1 নাম্বার কার্বন, তার সঙ্গে প্রেজেন্ট আছে নাইট্রোজেনিয়াস বেস, আর 5 নাম্বার কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে ফসফেট গ্রুপ। এটাই তো মেন ইম্পর্টেন্ট পার্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট দেখে নাও। এবার আমরা ডিএনএ এর কথা বলি। ডিএনএ যেটা আলটিমেটলি পলিমার অফ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইডস। এই হচ্ছে দেখো ডিএনএ স্ট্রাকচার। তোমরা ছোটবেলাও দেখেছো ডিএনএ এর মধ্যে এরকম ডাবল স্ট্যান্ড থাকে, কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ড কি দিয়ে তৈরি সেই নিউক্লিওটাইডস দিয়ে। দেখো নিউক্লিওটাইডসেরই পলিমার তুমি দেখতে পাচ্ছ। তাহলে নিউক্লিওটাইডসটা যদি হয় বায়োমাইক্রোমলিকুলস, ডিএনএটা কি হবে? তার বায়োম্যাক্রোমলিকুলস হবে। এই হচ্ছে সেই ডিএনএ স্ট্রাকচার। দেখো ডাবল হেলিক্যাল একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। এই স্ট্রাকচারটাকে আমরা পরে আবার এক্সপ্লেন করব ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল দিয়ে। আর আরএনএ এর কথা বলছিলাম, রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা আমি তোমাকে তো আজকে পুরো ইন্ট্রোডাকশন বলছি, এটা মাথায় রাখতে হবে। আরএনএ কী কী টাইপের হয়? মেনলি এমআরএনএ, যেটাকে মেসেঞ্জার আরএনএ বলে। ও ক্যারি করে একটা মেসেজ, কি ধরনের প্রোটিন সিনথেসিস হবে সেইটা। আরআরএনএ যেটা রাইবোজোমের স্ট্রাকচার তৈরিতে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর এই যে টিআরএনএ সেটা ট্রান্সফার করে অ্যামাইনো অ্যাসিডসকে। এটা হচ্ছে 3 টাইপস অফ এমআরএনএর কথা বললাম। তাহলে আজকে আমরা এবার তোমাকে আবার পরে ডিটেলসে আসবো ডিএনএ স্ট্রাকচার তোমাকে এক্সপ্লেন করতে। বাট কার্বোহাইড্রেট সম্বন্ধে তোমাকে আমি বলি। কার্বোহাইড্রেট হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট অর্গানিক মলিকুলস ইন দ্য নেচার। আর কার্বোহাইড্রেট বলতে আমরা তো গ্লুকোজের নাম মাথায় আসে। গ্লুকোজের ফর্মুলাটা কি ছিল? C6H12O6। অর্থাৎ কার্বোহাইড্রেট কী কী দিয়ে তৈরি? কোন কোন এলিমেন্টস দিয়ে? কার্বন দিয়ে, হাইড্রোজেন দিয়ে অ্যান্ড অক্সিজেন দিয়ে। কী কী ফাংশন করে কার্বোহাইড্রেট? এটা একটা সোর্স অফ এনার্জি হিসাবে কাজ করতে পারে। আদারওয়াইজ দে আর দ্য প্রিকারসর অফ আদার অর্গানিক কম্পাউন্ডস। মানে এই কার্বোহাইড্রেট থেকে ফ্যাটসও তৈরি হতে পারে, অ্যামাইনো অ্যাসিডসও তৈরি হতে পারে। Carbohydrate present structure components like cellulose in the plant or exoskeleton in the insect, মানে আউটার কভারিং যেটা বলছিলাম, একটা সেল ওয়ালের যে আউটার সেল ওয়াল, যে সেলুলোজ, ওটাও কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। এটা ছাড়াও দেখো স্টোরেজ ফর্ম অফ এনার্জি, আগেই তোমায় বলছিলাম গ্লাইকোজেন, সেই ফর্মে এনার্জি স্টোর থাকে কার্বোহাইড্রেটের জন্য। দেখো আমরা কার্বোহাইড্রেটকে আমরা যদি ক্লাসিফাই করি, মেনলি 3 টাইপের কার্বোহাইড্রেট হয়। মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যেই চলে আসছে অলিগোস্যাকারাইড। এবার মোনোস্যাকারাইড মানে কি? এখানে একটা সিঙ্গেল ইউনিট আছে। ডাইস্যাকারাইড মানে দুটো ইউনিট জয়েন করে আছে। পলিস্যাকারাইড মানে অনেক মেনি মোনোস্যাকারাইড ইউনিট জয়েন করে আছে। এটাই তো, ভেরি ইজি। মোনোস্যাকারাইডকে আমরা এবার ক্লাসিফাই করব। মোনোস্যাকারাইডকে ফার্স্ট আমরা ক্লাসিফাই করব তার ফাংশনাল গ্রুপের ওপর বেস করে, আর আমরা ক্লাসিফাই করব তার নাম্বার অফ কার্বন অ্যাটমের ওপর বেস করে। কিন্তু ডাইস্যাকারাইড মানে জানো, যেখানে মোনোস্যাকারাইড দুটো ইউনিট প্রেজেন্ট আছে। ট্রাই মানে 3টে মোনোস্যাকারাইড ইউনিট অ্যাটাচ করে আছে, কিন্তু কোন বন্ডসের মাধ্যম দিয়ে? দ্যাট ইজ আ গ্লাইকোসাইডিক বন্ড। আর পলিস্যাকারাইড হলে কি হবে? লাইক স্টার্চ, লাইক সেলুলোজ, সেখানে অনেক মেনি মোনোস্যাকারাইড ইউনিটস আর জয়েন্ট টুগেদার বাই দ্য গ্লাইকোসাইডিক বন্ডস। তাহলে এই 3টে টাইপের কার্বোহাইড্রেট তুমি প্রেজেন্ট পাও ইন দ্য নেচারের মধ্যে। তুমি যে সেলুলোজের কথা বলছো, স্টার্চের কথা বলছো, গ্লাইকোজেনের কথা বলছো, দে আর অল দ্য পলিস্যাকারাইডস। তুমি গ্লুকোজের কথা বলছো, তুমি ফ্রুক্টোজের কথা বলছো, দে আর দ্য মোনোস্যাকারাইডস। Right? So we are classified the carbohydrate mainly in the 3 groups. But first of all, if we are classify the monosaccharide based on the number of carbon atom, মানে একটা monosaccharideর ইউনিটের মধ্যে কটা কার্বন আছে? যদি 3টে কার্বন অ্যাটম থাকে, 3, that time they are called the triose. ট্রায়োস কথাটা মানেই 3, এখানে 3টে কার্বন আছে। তুমি একটা এক্সাম্পল মাথায় রেখো, দ্যাট ইজ দ্য গ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন।
টেট্রোজ কথাটার মানে দে হ্যাভ দ্য 4 কার্বন অ্যাটম, পেন্টোজ কথাটার মানে দে হ্যাভ দ্য 5 কার্বন অ্যাটম, হেক্সোজ মিন্স দ্য 6 কার্বন অ্যাটম ইজ দেয়ার। বাট টেট্রোজের এক্সাম্পল হচ্ছে এরিথ্রোজ, পেন্টোজের এক্সাম্পল তোমাকে আমি অলরেডি বললাম সেটা হচ্ছে রাইবোজ অর ডিঅক্সিরাইবোজ। হেক্সোসের এক্সাম্পলটা সব থেকে কমন, দ্যাট ইজ দ্য গ্লুকোজ, তাই না? এবার আসবো আমরা হেপ্টোজ, যেখানে আসবো গ্লুকোহেপ্টোজ, এটা মানে 7 কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে ইন দ্য মনোস্যাকারাইডসের মধ্যে। আর যদি তোমাকে আমরা বেসড অন দ্য functional group we are classify the monosaccharide into the two groups. One is the aldehyde, another is the ketone. Aldehyde means the aldehyde group is there. Example টা আসছে কি glyceraldehyde, glucose, এগুলো সবই aldehyde. Ketones মানে they have the keto group. এই হচ্ছে একটা গ্লুকোজের স্ট্রাকচার, দেখো 6 কার্বন অ্যাটম প্রেজেন্ট আছে, 1 2 3 4 5 and 6. and এক নাম্বার কার্বনের সঙ্গে দেখো CHO গ্রুপ প্রেজেন্ট আছে, so they are aldehyde. And the ketones, their functional group are the keto group. Example কি fructose হতে পারে, fructose, right? So that is the most important dihydroxyacetone. That is another example which is the most important. আমরা যখন সেলুলার রেসপিরেশন চ্যাপ্টার পড়বো দেখবে এইগুলোকে নিয়ে আমরা ডিসকাস করতেই থাকবো একটু একটু করে। তাহলে এই হচ্ছে আমাদের মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন বেসড অন দ্য নাম্বার অফ কার্বন অ্যাটমস অ্যান্ড বেসড অন দ্য ফাংশনাল গ্রুপ। তোমার এখানে ডিফারেন্স বেসিস কোশ্চেন আসবে, স্ট্রাকচারগুলোর মধ্যে শুধু গ্লুকোজের স্ট্রাকচারটাই মনে রাখবে, অন্য স্ট্রাকচার লাগবে না। বোঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে তাও তোমার ফ্রুক্টোজের স্ট্রাকচার, যেখানে দেখো সি ডবল বন্ড হোক কিটো গ্রুপটা প্রেজেন্ট আছে। এবার চলে আসি আমি তোমাকে ডেরিভেটিভস অফ মনোস্যাকারাইড, মানে মনোস্যাকারাইডের স্ট্রাকচারটাকে একটু যেন মডিফাই করে এই কম্পাউন্ডসগুলো তৈরি হয়েছে। যেমন ডেক্সট্রোজ সুগার, এখানে কি হয়েছে দেখো ডিঅক্সিজেনেশন অফ রাইবোজ প্রডিউসিং দ্য ডিঅক্সিরাইবোজ, সেটাকে আমরা ডেক্সট্রোজ সুগার বলছি। এটা মেনলি একটা ডিএনএর কম্পোনেন্ট হিসাবে কাজ করে, সেটাই তো দেখলাম আমরা। এটা ছাড়া অ্যামাইনো সুগার, এখানে ওয়ান অর মোর হাইড্রক্সিল গ্রুপ আর অফ দ্য মনোস্যাকারাইড আর রিপ্লেসড বাই দ্য অ্যামাইনো গ্রুপ, সেখান থেকে নাম হচ্ছে অ্যামাইনো সুগার। যেমন এটা আমরা মাথায় রাখবো গ্লুকোসামাইন হুইচ ইজ আলটিমেটলি ফর্ম অফ চিটিন, চিটিনের মধ্যেও প্রেজেন্ট আছে এই অ্যামাইনো সুগার। সুগার অ্যাসিড, তখন কি হবে অক্সিডেশন অফ CHO অ্যান্ড OH গ্রুপ ফর্ম এ সুগার অ্যাসিড, তার থেকে সুগার অ্যাসিড তৈরি হয়। আর সুগার অ্যালকোহল রিডাকশন অফ অ্যালডোজ অর কিটোজ, গ্লিসারল আর ম্যানিটল যে এক্সাম্পল বলছি সেটা হচ্ছে সুগার অ্যালকোহল। এগুলো হচ্ছে ডেরিভেটিভস, অর্থাৎ মনোস্যাকারাইডের স্ট্রাকচারকে মডিফাই করে তৈরি হয়েছে। বুঝে গেল ব্যাপারটা? এবার চলে আসি আমাদের, সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড সেটা অলিগোস্যাকারাইডেরই একটা পার্ট। ডাইস্যাকারাইড মানে এখানে 2 মনোস্যাকারাইড ইউনিট একসঙ্গে জয়েন হয়ে আছে। মনোস্যাকারাইড ইউনিট তো দুটো আছে বুঝতে পারলাম, আমাদের 3টে মোস্ট কমন ডাইস্যাকারাইডের নাম তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে মাল্টোজ, সেকেন্ড ওয়ান ল্যাকটোজ অ্যান্ড থার্ড ওয়ান দ্যাট ইজ দ্য সুক্রোজ। এই 3টে নাম তুমি ইজিলি মাথায় ঢুকিয়ে নাও। তারপর তোমাকে প্রথম আমি বলি এই মাল্টোজ, দেখো এটা মল্ট সুগার, এটা তোমার 2 গ্লুকোজ মলিকুলস দিয়েই তৈরি। কটা মলিকুলস? 2 গ্লুকোজ মলিকুলস দিয়েই তৈরি। আর দেখো ল্যাকটোজ, সেটাকে আমরা মিল্ক সুগার বলছি। এখানে গ্লুকোজ আর গ্যালাক্টোজ এই দুটো মনোস্যাকারাইড ইউনিট জয়েন আপ হয়ে তৈরি করেছে ল্যাকটোজ। সুক্রোজের মধ্যে এটাকে বলে কেন সুগার, অ্যান্ড তুমি এটা কোথায় পাবে? এটা সুগার কেনের মধ্যে পাবে। এইখানে কোন কোন দুটো মনোস্যাকারাইড ইউনিট আছে? দ্যাট ইজ দ্য গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ। কিন্তু এই গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ কি দিয়ে অ্যাটাচ থাকবে, মানে কোন বন্ডস দিয়ে অ্যাটাচ থাকবে? সেই বন্ডসটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ডস। কি নাম বললাম? গ্লাইকোসাইডিক বন্ড হুইচ অ্যাটাচ দ্য মনোস্যাকারাইডস। বোঝা গেল ব্যাপারটা? এবার চলে আসি আমাদের, তাহলে অলিগোস্যাকারাইডসের আরও কিছু হতে পারে ট্রাই বা টেট্রাস্যাকারাইডসগুলো, বাট আমাদের সিলেবাসের মধ্যে মেইন আছে কিন্তু ডাইস্যাকারাইডই। নেক্সট দেখো
তাহলে আমরা ডাইস্যাকারাইড তো পড়ে ফেললাম, এরপর চলে আসবো আমাদের পরের পার্টটা। সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এর আর একটা নাম কি জানো? এটা আমরা গ্লাইকেনস হিসেবেও জানি। আর এটা হচ্ছে পলিস্যাকারাইড মানে এটা হচ্ছে তোমার হাই নাম্বার অফ মনোস্যাকারাইড ইউনিট আর জয়েন্ট টুগেদার অ্যান্ড ফর্ম দ্য পলিস্যাকারাইডস। এই পলিস্যাকারাইডগুলোকে আমরা টু ক্লাসে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলতে পারি হোমোগ্লাইকেনস অর হোমোপলিস্যাকারাইড, অ্যানাদার ওয়ান ইজ দ্য হেটেরোগ্লাইকেনস অর হেটেরোপলিস্যাকারাইড। হোমোগ্লাইকেন্সের নামটা থেকে কি বুঝতে পারছো? এখানে অনলি মেড আপ অফ অনলি ওয়ান টাইপ অফ দ্য মনোস্যাকারাইড, একটা সিঙ্গেল টাইপ অফ মনোস্যাকারাইড জয়েন করেই এটা তৈরি হচ্ছে। এক্সাম্পল মনে রাখতে হবে, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, অল আর দ্য এক্সাম্পল অফ homopolysaccharide or homoglycans. On the other hand, heteropolysaccharide means made up of condensation of two more types of monosaccharide, মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এইভাবে তৈরি হয়েছে। এইখানে কি ছিল? অনলি গ্লুকোজ ইউনিটগুলো। এক্সাম্পল কি হতে পারে? হাইলোনিক অ্যাসিড, আগার, চিটিন, পেপটাইড ও গ্লাইকেন্স, অল আর দ্য কমন এক্সাম্পল অফ হেটেরোপলিস্যাকারাইড। বোর্ড লেভেলে আর একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, what is the difference between the homoglycans and the heteroglycans? দেখো এবার আমরা যদি ফাংশন দেখি, স্টোরেজ হিসেবে কার্বোহাইড্রেটের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন আছে, তার মধ্যে স্টার্চ আমরা দেখব। স্টার্চটা মেনলি কোথায় আলটিমেটলি স্টোর থাকে? প্ল্যান্টের মধ্যে কার্বোহাইড্রেট হিসেবে স্টোর থাকে এই স্টার্চ। এই স্টার্চ যখন আলটিমেটলি কি দিয়ে তৈরি? হোমোপলিমার অফ গ্লুকোজ দিয়ে তৈরি। আর এই স্টার্চ মেনলি দুটো স্ট্রাকচারাল ফরম্যাটে থাকে। একটা হচ্ছে লং চেন ফর্মে, ভাবো অনলি গ্লুকোজগুলো দিয়ে একটা স্ট্রেট লাইন চেনে আছে। এই স্ট্রাকচারাল ফরম্যাটটাকে বলে অ্যামাইলেজ অর অ্যামাইলো স্ট্রাকচার। কিন্তু এই দেখো একটা স্ট্রেট লাইন থেকে যদি একটা ব্রাঞ্চ তৈরি হয়ে যায়, ব্রাঞ্চ হয়েছে ভাবো, দ্যাট টাইম ইট ইজ কল্ড অ্যামাইলোপেকটিন। আর স্টার্চের মধ্যে তুমি অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন দুটোরই কম্বিনেশন দেখতে পাবে। আর আসবো আমাদের গ্লাইকোজেন। এটা মেনলি তোমার অ্যানিম্যাল স্টার্চ বলতে পারি, মানে অ্যানিম্যালের মধ্যে স্টোর থাকে কার্বোহাইড্রেট তোমার গ্লাইকোজেন ফর্মে। এখানে মনে রাখবে গ্লুকোজে আলটিমেটলি রিপিটেটিং ইউনিট আছে এখানে, আর লিভারের মধ্যে কিন্তু গ্লাইকোজেন স্টোর থাকে। আর একটা ইনিউলিন মনে রাখবে, ইট ইজ দ্য পলিমার অফ ফ্রুক্টোজ। মানে এখানে যেমন গ্লুকোজ পলিমার হয়ে তৈরি হয়েছিল, এখানে ফ্রুক্টোজের পলিমার হিসেবে তৈরি হয়েছে। তুমি যে ডালিয়া খাও তার মধ্যে আছে ইনিউলিন, এটা কিন্তু ইজিলি সলিউবল ইন ওয়াটার, আর ইজিলি এটা খুব কুইকলি মেটাবলাইজ হতে এবং ডাইজেশনও হতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট স্টোরেজ পলিস্যাকারাইড। এটা ছাড়াও আছে যেটা হচ্ছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড, মানে সেলুলার লেভেলে যে পলিস্যাকারাইডগুলো স্ট্রাকচার দিতে হেল্প করে। নাম্বার ওয়ান যেটা সেলুলোজ, তুমি অলরেডি জানো ইট ইজ দ্য পলিস্যাকারাইড, কিন্তু কার মধ্যে আছে? প্ল্যান্টের সেল ওয়ালের মধ্যে প্রেজেন্ট আছে। আর এই যে চিটিনের কথা বলছি, ইট ইজ দ্য সেকেন্ড মোস্ট অ্যাবাউড ইন অর্গানিক সাবস্টেন্স। এটা কিন্তু একটা হেটেরোপলিস্যাকারাইড টাইপ। এটা কোথায় তুমি পাবে দেখতে? ফাউন্ড ইন দ্য এক্সোস্কেলিটন অফ সাম ইনভার্টিব্রেটস। ফাঙ্গাসের সেল ওয়ালের মধ্যেও তুমি পাবে এই চিটিনের কথা। এই হচ্ছে আমাদের ফাংশন অফ দ্য পলিস্যাকারাইড অলসো। তোমাকে ঠিক এইভাবে খুব ইজি করে বায়োমলিকুলস চ্যাপ্টারটাকে পড়তে হবে, একদম কমপ্লিকেটেড করবে না। ক্লিয়ার? তাহলে আজকে আমাদের ক্লাসটা এতখানি থাকলো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এনইটি এক্সাম হয়েও গেছে, তোমরা দেখেইছো, তার কোশ্চেন অ্যান্সার আমরা অ্যানালাইসিসও করেছি। একদম কোনোভাবে ডাইভার্ট হবে না, পুরোপুরি টাইম ইনভেস্ট করো আর ওই ধরনের ক্লাসগুলো আমার ভালো করে অবজার্ভ করো। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ।